তো ওয়ার্ল্ড কাপের আর দুটো ম্যাচ বাকি। থার্ড প্লেস ম্যাচটা নিয়ে না সত্যি ফিফার কিছু ভাবা উচিত। এই ম্যাচটা খুব মানে দুটো টিমের প্লেয়ারদের জন্যই খুব প্যাথেটিক। না কোনো মোটিভেশন, না খেলার ইচ্ছে। হ্যাঁ, একটা ঠিক কথা যে রিজার্ভ প্লেয়ারগুলো চান্স পায়, এটা একটা দিক আছে, কিন্তু থার্ড প্লেস ম্যাচটা না যেন সাপোর্টারদেরও খুব চাপের ব্যাপার থাকে। মানে সবথেকে কম দামের টিকিট মনে হয় থার্ড প্লেস ম্যাচটারই হয়, তাই না? আমি যাইনি কোনো দিন, জানি না, যদি আপনারা কেউ গিয়ে থাকেন জানাবেন। যাই হোক, আজকের ভিডিওটা একটা মানে নিজে একটা ভাবলাম এরকম একটা ভিডিও করা যাক ওয়ার্ল্ড কাপের এই বছরের পারফরমেন্স অনুযায়ী। আমি আমার আমার মনে হওয়া দিয়ে একটা 11 প্লেয়ার স্কোয়াড একটা তৈরি করেছি। অ্যাকচুয়ালি 11 জন করলে না একটু ঠিকঠাক মানে ব্যাপারটা দাঁড়াবে না, 11 জন করা যাবে না। তো আমি করেছি 11 প্লাস আরও 5 জনকে আমি রেখেছি। তো যেহেতু 5টা সাবস্টিটিউট, তো সেই কারণে 11 প্লাস 5 মানে টোটাল 16 জনের আমি একটা এখন অবধি বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে আমি একটা স্কোয়াড করেছি, যেটা ফিফা ওয়ার্ল্ড কাপ 26 বেস্ট প্লেয়ার স্কোয়াড। তো কাদের কাদের নিয়েছি দেখি, আমার স্কোয়াডটা আপনাদের সাথে একমত হয় কি না। আপনারা চাইলে কমেন্ট বক্সে একটা স্কোয়াড তৈরি করে তার ফটো দিতে পারেন, জানাতে পারেন আপনাদের কি মনে হয় এই স্কোয়াডে কে থাকা উচিত ছিল, কার বাদ যাওয়া উচিত ছিল। তো ফরমেশান হবে 4-3-3। আমার এই টিমটার ফরমেশান হবে 4-3-3, যেখানে 4টে ডিফেন্ডার, রাইট ব্যাক, লেফট ব্যাক, দুটো সেন্টার ব্যাক, আর 3টে মিডফিল্ডার, একটা হোল্ডিং মিডফিল্ডার, দুটো সেন্ট্রাল মিডফিল্ডার বলতে পারেন, তার মধ্যে একজন নাম্বার 10 পজিশনে শিফট করে যাবে, এইভাবে চলবে। আর একটা রাইট উইঙ্গার, একটা লেফট উইঙ্গার, একটা পেনাল্টি বক্স স্ট্রাইকার বা সেন্ট্রাল ফরওয়ার্ড, যেটা আপনারা বলতে পারেন। তো গোলকিপার দিয়ে স্টার্ট করি চলুন। আর গোলকিপারে আমি রেখেছি কেপ ভার্দের ভজিনিয়াকে। ভজিনিয়া টুর্নামেন্টে যা খেলেছে, আমি জানি এখন প্রশ্ন উঠতে পারে যে কেন মার্টিনেজকে রাখা হয়নি, মানে আর্জেন্টিনার মার্টিনেজকে কেন রাখা হয়নি, কেন ওদিকে স্পেনের গোলকিপারটাকে রাখা হয়নি, উনাই সিমনকে কেন রাখা হয়নি। কারণ তারা তো ভাই, উনাই সিমন তো একটা গোল খেয়েছে মাত্র ওয়ার্ল্ড কাপে, মার্টিনেজের পারফরমেন্সও দুর্দান্ত। বাট আমার যেটা মনে হচ্ছে কেপ ভার্দে এবারে যে পারফরমেন্সটা করেছে, বিশেষ করে যতদিন কেপ ভার্দে টুর্নামেন্টে ছিল, টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাওয়ার পরও ভার্জিনিয়াকে নিয়ে যে একটা আবেগ তৈরি হয়েছে না সাপোর্টারদের মধ্যে, এই প্লেয়ারটা এটা ডিজার্ভ করে, তাকে রাখাটা আসে এবারের বেস্ট 11-এ, ফিফা ওয়ার্ল্ড কাপের বেস্ট 11-এ আই থিঙ্ক ভার্জিনিয়া শুড বি দ্য গোলকিপার। তো আমার টিমে ও গোলকিপার হিসেবে থাকবে। অ্যান্ড দেন লেফট ব্যাক পজিশনে দেখুন, আমরা সবাই জানি ওয়ার্ল্ডের বেস্ট লেফট ব্যাক এই মুহূর্তে নুনো মেন্ডেস, পর্তুগালের নুনো মেন্ডেস, যেটা আমরা সবাই জানি। বাট এই ওয়ার্ল্ড কাপে নুনো মেন্ডেসকে প্রপারলি চ্যালেঞ্জ করে এই মুহূর্তে আমার মনে হয় যদি ওয়ার্ল্ডের কোনো বেস্ট লেফট ব্যাকের তকমাটা কেউ ছিনিয়ে নিয়ে থাকে না, সেটা হচ্ছে মার্ক কুকুরেয়া। স্পেনের কুকুরেয়া গোটা টুর্নামেন্টে এখনও অবধি তাকে কেউ ড্রিবল পাস করতে পারেনি। আগে একটা স্ট্যাটিস্টিক দেখে মাথাটা সিম্পলি ঘুরে গেল ভাই, সিম্পলি মাথাটা ঘুরে গেল। এখন অবধি ড্রিবল পাসড বাই এনি প্লেয়ার নাম্বারটা 0, মার্ক কুকুরেয়া। দিস ইজ ইনক্রেডিবল। তো লেফট ব্যাকে কুকুরিয়াকে রাখতেই হতো। সেন্টার ব্যাক, অনেক সেন্টার ব্যাক তো এবারে খুব ভালো খেলেছে, বাট আই প্রিফার লিসান্দ্রো মার্টিনেজ বিকজ তার বল প্লেয়িং এবিলিটি, তার ডায়াগোনাল পাসেস, ফরওয়ার্ড পাসেস, মিড ডিফেন্স থেকে মিডফিল্ডকে কানেক্ট করা, ডিফেন্স থেকে যে বলটা সে মেসিকে বাড়িয়েছিল, দ্যাট ওয়াজ এগেনস্ট ইজিপ্ট আই থিঙ্ক, না ইজিপ্টই তো ছিল মনে হয়, খেয়াল পড়ছেন। বাট হোয়াট আ বল ইট ওয়াজ, আই থিঙ্ক ইজিপ্ট না, সুইজারল্যান্ড হবে ওটা সম্ভবত। তো ইনক্রেডিবল। তো লিসান্দ্রো মার্টিনেজ থাকবে সেন্টার ব্যাক হিসাবে, যেভাবে ডিফেন্স করেছে, যেভাবে উইথ দ্য বল যতটা কনফিডেন্ট। ওর পার্টনার থাকবে লাপোর্তে ফ্রম স্পেন, রাখতেই হবে ভাই লাপোর্তেকে। এক্সপিরিয়েন্স, স্ট্রং, টল, ফিজিক্যাল, উইথ হিজ হেডিং ক্যাপাবিলিটি,
স্পেনের ডিফেন্ডার মানে বল পেইং ক্যাপাবিলিটি থাকেও, স্পিডও খুব খারাপ না। তো আরেকটা সেন্টার ব্যাক হচ্ছে লাপোর্ত। অ্যান্ড দেন রাইট ব্যাক, এবারে ওয়ার্ল্ড কাপের রাইট ব্যাকে দুটো নাম আমি ভাবছিলাম, তার মধ্যে একটা অবভিয়াসলি আমরা সবাই চিনি, সেটা হচ্ছে হাকিমি এবারের পারফরমেন্সও ভালো, সেই কারণেই মরক্কো এবারে রাউন্ড অফ 16 অবধি পৌঁছে গেছিলো, দেন স্পেনের কাছে ফ্রান্সের কাছে হেরে যায়। বাট তার থেকেও বেটার এবারে যে পারফরমেন্সটা করে গেছে কন্টিনিউ, যদিও তার ক্লাব কেরিয়ারটা এই বছর ভালো যায়নি, এই সিজনটা তার ভালো যায়নি, কিন্তু স্পেনের হয়ে তার এই ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্স তাকে রাখতেই হতো, অ্যান্ড দ্যাট ইজ পেদ্রো পোরো। দুটো গোল, ব্রিলিয়ান্ট পারফরমেন্সেস, একটা ইঞ্জিনের মতো কন্টিনিউ আপ ডাউন সাবস্টিটিউটও হতে লাগছে না ভাই, চূড়ান্ত ফিটনেস, হি ইজ প্লেইং হিজ বেস্ট গেম রাইট নাও, তার কেরিয়ারের বেস্ট ফর্মে আছে পেদ্রো পোরো। দেন কামস 3 মিডফিল্ডার্স, আর এই মিডফিল্ড যাকে আমি সিলেক্ট করেছি, they will dominate any league, any team. Holding midfield, মানে central defensive midfield, that will be Rodri. He is the defensive midfielder of the tournament. Rodri midfielder of the tournament ও বলতে পারেন ভাই। কেন ব্যালন ডিওর পেয়েছিল এই বছর না, ক্লিয়ার হয়ে যাচ্ছে। রড্রি নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এই ওয়ার্ল্ড কাপে, যেভাবে লিডারশিপ নিয়ে এগিয়ে যাচ্ছে ভাই, ওর পাসিং ক্যাপাবিলিটি, কুল কামনেস, একটা কম্পোস্ট ক্যারেক্টার। আপনি কখনো আপনি রড্রিকে দেখবেন না যে চট করে কোনো প্রেশারের মধ্যে আসে না, কখনো আসে না। আর যেভাবে ওর পাসিং রেঞ্জ জানা, হি ইজ ব্রিলিয়ান্ট ফর স্পেন। আর ফাইনালেও খুব ইম্পর্টেন্ট হবে রড্রি। অ্যান্ড আনাদার সেন্ট্রাল মিডফিল্ডার যাকে আমি রেখেছি, সেটা হচ্ছে এনজো ফার্নান্ডেস। আর্জেন্টিনার মিডফিল্ড এবারে সারপ্রাইজিংলি সেভাবে রান করছিল না, বাট যখনই রান করেছে এই একটা প্লেয়ারের কারণে, এনজো ফার্নান্ডেস ভাই। ফ্রম দ্য বিগিনিং টু 90 মিনিটস জাস্ট যেন মনে হচ্ছে 4খানা লাংস নিয়ে এসে দৌড়চ্ছে। এনজো ফার্নান্ডেসের যে গোলটা এগেন্স্ট ইংল্যান্ড, যেভাবে তার নেভার ডাই অ্যাটিটিউড, এনজো ফার্নান্ডেস দ্য নেক্সট ক্যাপ্টেন ফর আর্জেন্টিনা, মিলিয়ে দেবেন। অ্যান্ড দেন যাকে রাখতেই হতো ভাই এবার অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে, নিচে নেমে এসে ডিফেন্সকেও সাহায্য করতে পারে, বক্সে ঢুকে গেলে স্ট্রাইকারের মতো ফিনিশিং এবিলিটি, জুড লর্ড বেলিংহাম। 6টা গোল, 1টা অ্যাসিস্ট, বেলিংহামকে তো রাখতেই হতো, হি ইজ দ্য বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডার। তো আপনি ভেবে দেখুন, রড্রি, এনজো ফার্নান্ডেস অ্যান্ড বেলিংহাম, কি কম্বিনেশন আর কি ব্যালেন্স হবে টিমটা। দেন রাইট উইং, লেফট উইং আর স্ট্রাইকার। লেফট উইংয়ে আপনাকে একটাই প্লেয়ারকে রাখতে হবে, নিজ কিলিয়ান এমবাপে। মানছি সেমিফাইনালে হেরে গেছে, এখনও একটা ম্যাচ আছে, এখনও সে গোল্ডেন বুটের দাবিদার, রাখতেই হবে কিলিয়ান এমবাপেকে ভাই। এই অ্যাটাকে, এই মিডফিল্ড, এই ডিফেন্সের সঙ্গে যদি কিলিয়ান এমবাপে থাকে উইংয়ে, অপোনেন্ট তো জাস্ট ছাড়কার হয়ে যেতে পারত। কিলিয়ান এমবাপের সঙ্গে আমি যাকে রাইট উইংয়ে রাখবো, নান আদার দেন আমাদের লিও মেসি। এভাবে এই ওয়ার্ল্ড কাপে যেভাবে আর্জেন্টিনাকে ক্যারি করেছে না গোটা টুর্নামেন্ট, 2022-এ মেসি এইভাবে ক্যারি করেনি, ওখানে অন্যান্য অনেক প্লেয়াররা বেটার ফর্মে ছিল, বাট এই বছর আর্জেন্টিনার এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনাতে লিও মেসি একা সেই ফর্মটা যেটা একা ক্যারি করে গেছে ভাই, একা ক্যারি করে গেছে। আপনি এই ওয়ার্ল্ড কাপটাকে লিও মেসির 1986-এর মারাদোনার ওয়ার্ল্ড কাপের সঙ্গে কিছুটা আপনি কম্পেয়ার করতে পারেন। ওই বছর যেভাবে মারাদোনা ক্যারি করেছিল, যেটা আমি আমার বাবার মুখে শুনেছি, আরও সিনিয়রদের মুখে গল্প শুনেছি, এই বছর মেসি তো সেইভাবেই ক্যারি করে গেল। যে ম্যাচে গোল পায়নি সেই ম্যাচে অ্যাসিস্ট, হ্যাট্রিক, ইনক্রেডিবল কামব্যাক ইজিপ্ট ম্যাচে, ইনক্রেডিবল কামব্যাক আগের দিন ইংল্যান্ডের এগেনস্টে, সেখানেও 2টো অ্যাসিস্ট। তো মেসি এই টিমের শুধুমাত্র রাইট উইঙ্গার নয়, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দিস টিম। আর তার সাথে মেসি লিডারশিপ, মেসি সুইচ করে ভেতরে চলে আসা, বিভিন্ন পজিশনে মেসি খেলা। আর মেসি থাকলে আপনি কিলিয়ান এমবাপে যে সার্ভিস পাবে, বেলিংহাম যে সার্ভিস পাবে, সো মেসি রাইট উইংয়ে। অ্যান্ড দ্য স্ট্রাইকার আর্লিং হালান্ড, রাখতেই হবে ভাই। 7টা গোল, তাও কোয়ার্টার ফাইনালে ছিটকে গেছে,
যদি কোয়ার্টার ফাইনালটা জিতে যেত ইংল্যান্ডের সাথে, ইউ নেভার নো, সল্লর যদি 5টা করে দিত তাহলে তো 8টা গোল হয়ে যেত। ইউ নেভার নো সেমিফাইনালে কী হতো, হ্যালান্ড যেখানে থাকবে গোল হতেই পারতো। রাখতেই হবে ভাই, হ্যালান্ডকে এই টিমের স্ট্রাইকার রাখতে হবে। তো একবার ভেবে দেখুন, কিলিয়ান এমবাপ্পে, হ্যালান্ড, মেসি, এইটা যদি ফ্রন্ট 3 হয়, কোন অপোনেন্ট টিম এসে দাঁড়াবে এদের সামনে? আপনাকে সেই R9, রিভাল্ডো, জিদান ফিদানকে আনতে হবে, তাই না? তো এটা ফার্স্ট 11। বেঞ্চে 5টা প্লেয়ারকে রাখতেই হবে ভাই। তার মধ্যে একটা প্লেয়ারকে আমাকে রাখতে হবে, দ্যাট ইজ হ্যারি কেন। হ্যারি কেন ইংল্যান্ডের হয়ে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করে প্রত্যেকবার। হি ইজ দ্য ক্যাপ্টেন, হি ইজ দ্য লিডার, বাট হ্যারি কেন একটা খুব ইম্পর্টেন্ট পার্টও প্লে করে, তার ড্রপ ব্যাক করে যাওয়া, টিমের মিডফিল্ডকে হেল্প করা। তো হ্যারি কেনকে রাখতে হবে ফ্রম দ্য বেঞ্চ। সে আসবে। মিকেল মেরিনো, ভাই স্পেনের তুরুপের তাস হচ্ছে মিকেল মেরিনো। মিকেল মেরিনো বেঞ্চ থেকে এসে যদি কোনো ম্যাচে এই টিমও আটকে যায়, বেঞ্চ থেকে এসে সে ম্যাচ জিতিয়ে দেবে। আর তার সাথে রাখতে হবে কুবার্সিকে, রাখতেই হবে ভাই। কুবার্সিকে রাখবো না, এই কী কথা? কুবার্সি সব থেকে ইয়াং, আমার মনে হয় দ্য ইয়াং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কুবার্সির পাওয়া উচিত, উচিত। হি ইজ ব্রিলিয়েন্ট, হি ইজ সিম্পলি ব্রিলিয়েন্ট। আপনাকে তার সঙ্গে আরেকটা প্লেয়ারকে বেঞ্চে রাখতে হবে, দ্যাট ইজ ওলিসে। ওলিসের পারফরমেন্সকে অনেকে ইয়াং মেসির সঙ্গে তুলনা করছে। আমি জানি এটা অনেকটা বাড়াবাড়ি রকমের একটা কিছু বলা হয়ে গেল, বাট স্টিল ওলিসিকে আপনাকে রাখতে হবে বেঞ্চে। কারণ সাবস্টিটিউটে এরা যে পারফরমেন্স করেছে তাতে 11 জনের স্কোয়াড তৈরি করাটাই একটা অন্যায়। ওলিসেকে রাখলাম। আর একটা প্লেয়ারকে যেটা আপনাকে রাখতে হবে, দ্যাট ইজ, কাকে রাখা যায়? আমিও এটা নিয়ে খুব কনফিউজ। 4টে প্লেয়ার তো আমি রেখে ফেলেছি। আই থিঙ্ক সালিবাকে রাখা উচিত। সালিবাকে এখানে আপনাকে রাখতে হবে, কারণ সালিবা গোটা টুর্নামেন্টে ফ্রান্সের অন্যতম মেন সেন্টার ব্যাক হিসেবে খেলে গেছে। লাস্টে ইনজিওর্ড হয়ে গেল এগেনস্ট স্পেন, বাট সালিবাকে রাখতে হবে। সালিবা ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার্স। তো এইটা আমার টোটাল স্কোয়াড। আপনারা জানাবেন আপনাদের কি মনে হয়। আপনাদের এরকম একটা স্কোয়াড তৈরি করে যদি ফটো পোস্ট করেন, খুব ভালো হবে দেখতে। চলুন আজকের মতো ভিডিও এটাই। প্রিভিউ, ফাইনালের প্রিভিউ নিয়ে আসবো পরের ভিডিওতে, খুব ভালো আলোচনা হবে সেটা। ততক্ষণের জন্য বাই, সবাই খুব ভালো থাকুন, বাই গাইস।